সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাসান ওয়ালি। শুরুতে জেনে নেব এখনকার প্রধান শিরোনাম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। যাচাই বাছাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। নির্বাচনে একাত্তর বিরোধী শক্তিকে ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখছে এনসিপি। ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা প্রতিহত করা হবে কঠোরভাবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল সরকার। বন্ধ পাটকল, নানা সংকটে থমকে আছে খুলনার শিল্প সম্ভাবনা। ভাঙন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষি। শুধু প্রতিশ্রুতি নয়, বিশ্বাসযোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। যেখানে রূপসা আর ভৈরব নদী মিশে একাকার, যেখানে নোনা বাতাসের সঙ্গে মিশে যায় সুন্দরবনের নিঃশ্বাস। দর্শক, নির্বাচনের পথচলায় আজ আমরা এসেছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্য নগরী রূপালী খুলনায়। 9টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই খুলনা জেলায় রয়েছে মোট 6টি সংসদীয় আসন। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা 2 সিটি কর্পোরেশনের এলাকার নয়াপোতা এলাকায়। আমার সঙ্গে বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের কাছ থেকে নির্বাচনী ভাবনা সম্পর্কে যেমন জানবো, একই সঙ্গে খুলনার সংকট, সমস্যা এবং সম্ভাবনার গল্পও আসলে তাদের কাছ থেকে জানবো। এই আলোচনার মধ্য দিয়ে আসলে সেসব কিছুই উঠে আসবে। আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট। ইতিহাসে এটি প্রথম একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরুতে একজন নবীন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। এবার নির্বাচন নিয়ে আপনার মতামত জানতে চাই, কেমন পরিবেশ দেখছেন? সত্যি কথা বলতে গেলে এই বিগত 3 থেকে 4টা যে নির্বাচন ছিল সেগুলো তো আসলে কোনো নির্বাচনই ছিল না। তো আমাদের যে প্রজন্মটা আছে, আমরা এই প্রজন্ম আসলে নির্বাচন বলতে আমরা কোনোটাই পাইনি। তো এইখানে আমাদের বলতে গেলে সত্যি কথা আমাদের এটা প্রথম নির্বাচন। সেই নির্বাচন হিসেবে আমরা আশা করছি যে আমাদের যে জুলাইয়ের 24-এর যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের ফলাফল হিসেবে যদি আমরা চিন্তা করি, আমাদের একটি সুন্দর এবং গণতান্ত্রিক যে নির্বাচন এবং গণতন্ত্রের পথে যে একটা সুন্দর রাস্তা তৈরি করা, সেটার উদাহরণ হিসেবে যেন এই নির্বাচনটা থেকে যায়, আমরা সেই প্রত্যাশা কামনা করছি এই সরকারের কাছে। গণতান্ত্রিক উত্তরণ যাতে করে ঘটে নির্বাচনের মধ্য দিয়ে, তেমন কথা বলছেন। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা কি? যারা নির্বাচিত হবেন, একদম ফার্স্টলি আমি চাই যে তারা যেন বাংলাদেশের নতুন সংবিধান সংশোধনের যে আইনটা পাস হয়েছে, আমাদের যেই সনদটা আছে জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়, এবং এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সাথে সাথে নতুন করে যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে এই বাংলাদেশের মাটিতে আর কেউ উঠতে না পারে, আমরা এটি আশাবাদী। আর এইটুকু চাই যে বাংলাদেশের জনগণের জন্য উন্নয়ন হয়, এটাই। নতুন করে যাতে করে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, তেমন বাংলাদেশ চান এই নির্বাচনের মধ্যে, তেমন কথা বলছেন। আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, যে আপনারা তরুণ ভোটার হিসেবে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন? তরুণ ভোটার হিসাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তরুণদের প্রতি যে আকৃষ্টতা, যে পরবর্তীতে তরুণরা নেতৃত্বতে আসবে, তো প্রবীণ যারা আছে, প্রবীণ আমাদের যারা ক্যান্ডিডেট আছে, তারা অবশ্যই তরুণদের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবে। নবীন প্রবীণ একসঙ্গে হয়ে বাংলাদেশ গড়বে, তেমন প্রার্থী কথা বলছেন। আপনার কাছে একটু জানতে চাই, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন এই 6টি সংসদীয় আসনে? এখন পর্যন্ত নির্বাচনী বিষয়টা ঠিকঠাক আছে, সব কিছু প্রশাসনের কন্ট্রোল আছে। এখন পর্যন্ত ওরকম কোনো সহিংসতা দেখা যায়নি, সবাই যে যার মতো প্রচারণা চালাচ্ছে। তো এই দিক থেকে আমি বলবো যে খুলনার যে বর্তমান চিত্র, আইন শৃঙ্খলার যে অবস্থা, এটা যদি আরেকটু কঠোর হয় বা আরেকটু যদি সামনের দিকে ফ্রন্ট লাইনে তারা আসে, তাহলে আমি মনে করি আমাদের খুলনার যে 6টি আসনের যে নির্বাচনটা, এটা একটা ভালো একটা রেজাল্ট হতে পারে, আশা করা যায়। প্রশাসন আরও বেশি তৎপর হবে, তেমন প্রত্যাশার কথা বলছেন। আমরা কথা বলতে চাই শুরুতেই, খুলনা কতটা বাসযোগ্য হয়ে উঠলো এত বছর পরে, নগরায়ন কতটা পরিকল্পিতভাবে হলো, সেসব নিয়ে আমার সঙ্গে অনেক মানুষ এই জায়গাটিতে রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে যতটা পরিকল্পিত নগরায়ন হওয়ার কথা ছিল, এখানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, আমরা জানি অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, সেই জায়গাটি আসলে কেমন? ধন্যবাদ।
আসলে খুলনা আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে এটি পরিকল্পিত নগরী হবে, আমরা দেখছি যে দিন দিন আমরা আসলে বাসযোগ্যতা হারাচ্ছি এবং সেটার কারণে আসলে বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক জ্যাম, এখন দেখবেন যে আমাদের ধুলাবালি প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে, বায়ু দূষণে এখন আমরা খুলনায় দ্বিতীয় মাত্রায় চলে আসছি। এছাড়া আমাদের এখানে চিত্তবিনোদনের জায়গা নেই, ওপেন স্পেসের সমস্যা, জলাবদ্ধতার ভরাট হচ্ছে। এগুলোর মূল কারণটা হচ্ছে আসলে বিভিন্ন দপ্তর যারা কাজ করছে, শুধু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নয়, সিটি কর্পোরেশন, ওয়াসা বা রোডসের সাথে আমাদের সমন্বয় নেই। তো আমরা চিন্তা করি যে আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্বে আসবেন তারা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সমন্বয় করবেন এবং তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে তারা মন্ত্রণালয় বা যখন বাজেট অধিবেশন হবে আমাদের জন্য বরাদ্দ নিয়ে আসবেন এবং সেইগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করবেন। কারণ আমাদের এখানে কিন্তু খুলনা শহরে শুধু পরিকল্পিত নগরায়ণ না, এখানে আমাদের কিন্তু লোক বলে যে আমাদের চাকরির যে সুযোগ সেটাও কিন্তু আসলে কমে গেছে। আপনি দেখবেন খুলনা একটা সময় শিল্পাঞ্চল ছিল এবং সেখানে প্রচুর লোকের জনসংস্থান হচ্ছে এবং কর্মসংস্থান ছিল, কিন্তু সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। বাসযোগ্যতার বিচারে কত নম্বর আছে আসলে খুলনা? জলাবদ্ধতার কি অবস্থা? এখানে যানজট আমরা দেখলাম শহরে, এটি দিনকে দিন তো নিশ্চয়ই বাড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসন উদ্যোগটি কীরকম? এই ক্ষেত্রে আমরা আসলে দেখছি যে সবাই নিজ নিজ উদ্যোগে কিছু কিছু কাজ করছেন, কিছু কিছু টাকা নিয়ে আসছেন, নিজেরা খরচ করছেন, কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের বেশ অভাব। এই সমন্বয়টাই আমরা আসলে এক্সপেক্ট করি যে যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবেন তারা যেন এগুলোকে সমন্বয় সাধন করবেন, প্রত্যেকটা দপ্তরের সাথে বসে ভবিষ্যতে যেন প্রত্যেকটা পরিকল্পনা একসাথে করতে পারেন এবং এগুলো ইমপ্লিমেন্ট যেন একসাথে করতে পারেন, সেই দিকে আমরা চিন্তা করছি। সমন্বয়হীনতা যাতে না থাকে তেমন কথা আমরা শুনছিলাম। আপনার কাছে একটু জানতে চাই, যারা জনপ্রতিনিধি এর আগে ছিলেন এই সমন্বয় করার ক্ষেত্রে তারা কি কোনো ধরনের ভূমিকা রাখেনি, বা প্রশাসন আসলে কি করছে জলাবদ্ধতা নিরসনে, যানজট নিরসনে? জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ ইতিপূর্বে গ্রহণ করেছেন এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, বলা চলে যে মেগা প্রকল্প। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই মেগা প্রকল্পগুলো হয়েছে অপরিকল্পিত এবং আমরা জানি যে এটা অক্টোপাসীয় একটা বিষয়, অর্থাৎ একটার সঙ্গে একটা রিলেভেন্ট। সুতরাং সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনায় না নিয়ে যখন বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করা হয় এবং সেই প্রকল্পে যখন স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতার অভাব থাকে, সেখানে যখন দুর্নীতি হয় তখন আসলে সেই প্রকল্পগুলো আর সত্যিকার অর্থে আলোর মুখ দেখে না বা আমরা যে প্রত্যাশিত জায়গা সেটি হয় না। এখানে জনপ্রতিনিধির কথা যেটা বলছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, বলা চলে যে সম ক্যাটাগরির, এবং সেই প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করার ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের মধ্যে একটা ইগোয়েস্টিক প্রবলেম। আমরা যদি বলি কেডিএর কথা বলি, আমরা যদি কেসিসির কথা বলি, আমরা যদি ওয়াসার কথা বলি, তাদের মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম আছে এবং যে যার মতো প্রকল্প গ্রহণ করেন। সেই প্রকল্প গ্রহণ করার পরে একবার একজন প্রকল্প যখন সম্পন্ন করে যাওয়ার পরে আবার পুনরায় আর একজন আসেন। আসার পরে আমরা গত 6-7 বছর দেখছি যে খুলনার রাস্তাগুলো এবং ড্রেনগুলো খোঁড়াখুড়ির মধ্যেই থেকে যায়। যারা জনপ্রতিনিধি হন তারা আসলে অনেকটা এদের কাছে অসহায় হয়ে পড়েন, কারণ তাদের যে স্ট্যাটাসের কথা যদি আমরা বলি, সেই স্ট্যাটাসের জায়গায় তারা আসলে এদের সাথে সেই অ্যাডজাস্টটা করতে পারেন না, বা সেই ক্ষমতার জায়গা বা সামারি পাওয়ারের জায়গা, যে কারণে জনপ্রতিনিধিরা এ ব্যাপারে যেমন উদ্যোগ গ্রহণ করেন নাই, উদ্যোগ গ্রহণ যেটুকু সামান্য হয়েছে সেটুকু আসলে আদৌ কোনো রকম কোনো সফলতার জায়গায় যায় না। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক প্রকল্প হয়েছে, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি, তেমন অভিযোগের কথা বলছেন। আমরা একটু কথা বলতে চাই, খুলনাকে বলা হয় শিল্প বাণিজ্যের নগরী, সেই জায়গা আসলে কেমন আছে এখন? আসলে শিল্প বাণিজ্যের নগরী খুলনা আসলে কতটুকু শিল্প বাণিজ্যের নগরী হয়ে আছে? আমরা জানি যে পাটকলগুলো সব বন্ধ, ব্যক্তিগত উদ্যোগে কী অবস্থা সব মিলিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে খুলনা সহ সারা বাংলাদেশের 26টি পাটকল 2023 সালে এক দিনে এক নোটিশে বন্ধ করা হয়, কিন্তু খুলনা মহানগর ছিল শিল্প বন্দর নগরী, কিন্তু এখনও 5 বছর হতে গেল এখনও এই পাটকল চালু হয়নি। এবং শুধু তাই নয়, এই শিল্পের সাথে যারা জড়িত ছিল, যেমন যে সমস্ত শ্রমিক ছিল, অনেক শ্রমিক অর্ধারে অনাহারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করলেও তাদের পরিবার কোনো টাকা চিকিৎসা ভাতা পাননি, টাকা পাননি। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া না শিখতে পেরে এখন ভিক্ষাবৃত্তির মতো পেশা বেছে নিয়েছে। এই অবস্থা একজন জনপ্রতিনিধি যারা আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এই ধরনের কাজ যেন না হয়। শিল্প বন্দর নগরী হিসাবে যেমন অতীতে খ্যাত ছিল খুলনা, সেইটা পুনরাবৃত্তি চালু করতে হবে, এরকম প্রত্যাশা আমাদের। আবারও যাতে করে পাটকলগুলো চালু হয় তেমন প্রত্যাশার কথা আমরা শুনছি। আমি একটু জানতে চাই, বেসরকারি উদ্যোগে কলকারখানা আসলে কেমন স্থগিত হচ্ছে, সেই জায়গাগুলোতে প্রতিবন্ধকতার জায়গাগুলো কেমন? ধন্যবাদ সময় টিভিকে। আসলে একটু আগেই যেটুকু শুনলাম যে খুলনা অঞ্চল আসলে একসময় ছিল শিল্পনগরী, সেটা তো অফ হয়েই গেছে। পাশাপাশি এখন যেগুলো হচ্ছে সরকারি উদ্যোগেই বলি আর সাধারণ মানুষের মাধ্যমে যেটাই আসতেছে, খুব বেশি একটা নজরে আসতেছে না। প্রতিবন্ধকতার জায়গাগুলো কি আসলে?
প্রতিবন্ধকতার জায়গা আমাদের এখানে আমরা যতটুকু জানি যে একটা শিল্প করতে গেলে তার যে অবকাঠামো সেটাও ঠিক মতন হচ্ছে না, পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলো দরকার, তার লাইসেন্স বা অন্যান্য সুযোগ সুবিধা সেইগুলোও তাকে দেওয়া হচ্ছে না। সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আপনার কাছে একটু আসতে চাই যে মূল প্রতিবন্ধকতা আসলে কি, যে বেসরকারি উদ্যোগে কলকারখানাও গড়ে উঠছে না? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো, খুলনার যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করি স্বাভাবিকভাবে, দেখেন খুলনায় একটা বিভাগীয় শহর, সেখানে গ্যাস নাই, বিমানবন্দর নাই, শিল্প কলকারখানা বন্ধ, পর্যটন কেন্দ্র চালু হয়নি। আমরা বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব হিসেবে আমি দাবি করব, যারা আগামীতে নির্বাচিত হয়ে এই মানুষের সেবা করবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে, দাবি থাকবে, খুলনার মানুষের জন্যে এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক। তাহলে খুলনার মানুষের বেকারত্ব সমস্যা দূর হবে এবং খুলনার মানুষের কিছুটা হলেও দুর্দশা লাঘব হবে। এটাই আমরা আগামী দিনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যাতে করে এই বিষয়গুলো আসলে উল্লেখ করেন তেমনটি আসলে বলছেন। আমি একটু কথা বলতে চাই খুলনায় যিনি সময় টেলিভিশনে প্রতিনিধিত্ব করছেন আমার সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। আপনি যদি একটু দাঁড়ান প্লিজ। আমরা নানান সংকটের কথা শুনছিলাম যে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয় কিন্তু সমন্বয়হীনতার অভাব রয়েছে। আমরা শুনছিলাম গ্যাস নেই, গ্যাস সংকট রয়েছে, বিমানবন্দর নেই, যার ফলে যে শিল্প বাণিজ্য নগরী যে খুলনা সেটি দিনকে দিন আসলে বিলীন হতে চলেছে। এর কারণটা আসলে কি, প্রশাসনের তদারকি আসলে আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। যেটি হচ্ছে গিয়ে খুলনার যে সংকটের কথাগুলো আমরা এই মাত্র শুনছিলাম বা এতক্ষণ শুনছিলাম, এই সংকট কিন্তু মোটামুটি এক যুগেরও বেশি সময় ধরে এবং প্রতিনিয়ত কিন্তু এই সংকটগুলো আসলে বাড়ছে। আমরা যেটি দেখছিলাম যে আমরা যদি একটু নগরের সংকটের কথা বলি, পাশাপাশি এটি একটি উপকূলীয় জেলা, উপকূলীয় কিন্তু অনেক রকম সংকট রয়েছে। এই সংকটগুলো সমাধানে যারা এখানকার নাগরিক নেতা রয়েছেন তারা নানান সময় নানান রকম উদ্যোগ গ্রহণ করেন, নানান রকম দাবি তুলে ধরেন, কিন্তু যেটা হচ্ছে গিয়ে বড় একটা প্রশ্ন থেকে যায়, যারা এখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব করেন বা দলের বিভিন্ন জনপ্রতিনিধিত্ব করেন তাদের রোলটা আসলে খুব ভালো না বা খুব সক্রিয় না, এমন অভিযোগ কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা করেন বা যারা নাগরিক নেতা তারা করেন। এবং এই সংকটটা আসলে মানে যেখানে অন্যান্য শহর দিনকে দিন উন্নতি হচ্ছে, খুলনা বাংলাদেশের অন্যতম একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এটি কিন্তু দিন দিন আসলে পিছিয়ে পড়ছে। এবং এর কারণ হিসেবে যে কথাগুলো আসলে উঠেছে সেগুলো আসলে আমরা বলবো যে সমন্বয়হীনতা একটা বড় কারণ, এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তারা কিন্তু আসলে ওই জায়গাটা পূরণ করতে পারেনি, এমন অভিযোগ কিন্তু আমরা বারবার শুনে এসেছি। এবং যেটি হচ্ছে কি এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু, আমরা এই গত কয়েকদিন যখন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, তারা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সচেতন। তারা সচেতন হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে যারা প্রার্থী রয়েছেন তাদের নির্বাচনী ইশতেহারে কি এই সমস্যাগুলো কি তারা উল্লেখ করছেন? যে আমি আসলে সেটাই বলছিলাম যে এইবারের প্রার্থী মানে সাধারণ মানুষ সচেতনতার কারণে কিন্তু আমরা দেখেছি যারা এবার প্রার্থী হচ্ছেন খুলনার যে 6টি আসন সেখানে কিন্তু তারা আমরা দেখেছি যে আনুষ্ঠানিক প্রচারণা না করলেও তাদের যে প্রচারণা বা যে ধরনের আনুষ্ঠানিকতা তারা করছেন সেখানে কিন্তু এই সংকটগুলো আসলে তুলে ধরছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন। কিন্তু যারা সাধারণ মানুষ তারা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তারা আসলে স্পষ্ট ইশতেহারের মধ্যে অঞ্চলভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি তারা চান, এমনটি আসলে কিন্তু এখানকার সাধারণ মানুষ বলছেন এবং প্রায় প্রত্যেকেই আসলে বলছেন। যে আমরা শুনছিলাম যে প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী হয়েছেন তারা এটি পূরণ করবেন, তেমন কথা বলছেন। খুলনার সংকট সমস্যা এবং সম্ভাবনার গল্প নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন আমার সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। সেই প্রতিবেদনটি দেখে আসবো। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা খুলনা, নগর থেকে উপকূল, যুগের পর যুগ নানা সংকট, দেশের তৃতীয় বৃহত্তম এই জেলা শহরে গত এক দশকে খুলনায় বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা, গড়ে ওঠেনি নতুন শিল্প প্রতিষ্ঠান, ফলে বাড়ছে কর্মহীনতা, কমছে আয়, সড়ক অবকাঠামো উন্নয়নেও পিছিয়ে পড়ছে অঞ্চলটি, নগরে বাড়ছে জলাবদ্ধতা, যানজট, আর গ্রামাঞ্চলে রাস্তাঘাট ও সেতুর অভাবে ভোগান্তি চরমে। ড্রেনেজ সমস্যা, জলবদ্ধতা, তারপর অবকাঠামোগত উন্নয়ন, এই ধরনের যেসব প্রার্থী এই ধরনের কাজ করবে সেই প্রার্থীকে আমরা বেছে নিতে চাই। এলাকার জন্য কিছু করবে, মানুষের জন্য কিছু করবে, এমন লোক দেখে আমরা ভোট। জোয়ারের চাপ, ভাঙা বেড়িবাঁধ, লবণাক্ততা আর সুপেয় পানির সংকট উপকূলের মানুষের প্রতিদিনের সংগ্রাম। লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসল, ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন এই অঞ্চলে জীবন জীবিকা করে তুলেছে ঝুঁকিপূর্ণ। 50 বছরের ঊর্ধ্বে হয়ে গেল আমরা এই রাস্তায় চলাফেরা করতে পারি না বর্ষা বাদল আসলে। সেক্ষেত্রে আমাদের খুব
কষ্ট ক্লান্তি পেতে হয়। প্রতিশ্রুতি দেওয়া যে ভাঙন ঠিক করবো, অনেক কিছু কাজ করবো, এই উন্নয়ন উন্নয়ন না, কিন্তু আসলে কোনো কিছু আমাদের এখানে হয় না আর আমরা পাইও না। যে এমন এক প্রার্থী আসুক যে আমাদের বেড়িবাঁধগুলো টেকসই বেড়িবাঁধগুলো করে দিতে পারে। যে শহর এক সময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল, পাটকল বন্ধ, বিনিয়োগ কমে যাওয়া ও গ্যাসের অভাবে নতুন শিল্প না গড়ে ওঠায় বাড়ছে কর্মহীনতা। যানজট আর অপরিকল্পিত নগরায়ন ভোগান্তি বাড়িয়েছে আরও। ব্যবসা বাণিজ্যে, শিল্পাঞ্চল, পর্যটনে উপকূলীয় এলাকা বড় সম্ভাবনা, তবে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। যারা নির্বাচিত হবেন তারা এই এলাকায় কিভাবে অর্থনৈতিক উন্নয়ন এবং যেসব সমস্যা আছে এই সমাধান করে যাতে কর্মসংস্থান, সরকারের রেভিনিউ কালেকশন, এই সব মিলে একটা দাবি আমাদের। খুলনা জেলার ৬টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৩৫ জন প্রার্থী রয়েছেন। উপকূলের ভাঙাবাঁধ আর লবণাক্ততা, সেই সাথে নগরের জলাবদ্ধতা আর বিনিয়োগের অভাবে কর্মসংস্থানের সংকট, এসব নিয়েই খুলনার মানুষের প্রতিদিনের লড়াই। তবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আশার সঞ্চার হয়েছে এ অঞ্চলের ২০ লাখ ভোটারের মনে। পর্যাপ্ত বিনিয়োগ ও প্রযুক্তির আধুনিকায়নের সাথে টেকসই জীবনের নিশ্চয়তাই এখন তাদের প্রধান প্রত্যাশা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেলের তৈরি করা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই। আমরা জানি যে শিল্প বাণিজ্য সব কিছুর সঙ্গেই খুবই ওতপ্রোতভাবে জড়িত সড়ক ব্যবস্থা, অর্থাৎ যোগাযোগ, সড়ক, রেল, যোগাযোগ ব্যবস্থা আসলে কী অবস্থা, খুলনা একটি বিভাগীয় শহর হিসেবে কী অবস্থার মধ্যে আসলে আছে যোগাযোগ ব্যবস্থা? আসলে খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহৎ মহানগরী এবং বিভাগীয় শহর। এখানে কিন্তু বেশ কিছু প্রবেশদ্বারের সড়কের অবস্থা প্রায় এক যুগ যাবৎ কোনো অবস্থায় উন্নতি হয়নি। বিভিন্ন সময় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেই সড়কের কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদাররা অনেক প্রভাবশালী, যে কারণে সরকারের যারা দায়িত্বে আছে দপ্তরগুলো, তারা তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। আমরা নিরাপদ সড়ক চাই এবং খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৫ই আগস্টের পরেও তারাও হয়তো ঘুমিয়ে আছে, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে কিন্তু সড়কে নরক যন্ত্রণা নিয়ে খুলনার মানুষ চলছে। আমরা আশা করছি যে নতুন যে সরকার আসবে তারা যেন খুলনার এই যে জনভোগান্তি সড়ক এবং খুলনার যে অন্যতম যে প্রবেশদ্বারগুলো এবং খুলনার গল্লামারি যে সেতু, সেটি যেন অবিলম্বে তাদের কাজ সম্পূর্ণ করে এবং সড়কে যেসব যানজট, বিশেষ করে ইজি বাইক, এটা যেন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আমরা বারবার দাবি জানাচ্ছি এবং শিপইয়ার্ড সড়কটিও যেন দ্রুত মেরামত হয়, এ ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। খুলনা মহানগর হলেও অনেক জায়গায় সংকট রয়েছে সড়ক ব্যবস্থা। আর আপনার কাছে একটু আসতে চাই ছোট করে, যে আমরা জানি যে একটি নৌবন্দরও রয়েছে খুলনাতে, সেখানে আসলে অবকাঠামো সংকটে নানান সময় আমরা কথা শুনি, এখন কি পরিস্থিতির মধ্যে আছে? এটা প্রথমত আমরা মনে করি যে এটা আঞ্চলিক যে আপনার বৈষম্য, সে আঞ্চলিক বৈষম্যের শিকার। কারণ হচ্ছে যে আমরা সবসময় দেখে থাকি যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়, এই সমুদ্র বন্দরটাকে সেভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। এখানে বড় সংকট রয়েছে, যেখানে সিল্টেড হয়ে যাচ্ছে বারবার, এবং সেটি একটা বিজ্ঞান ভিত্তিক বা এখানে বাস্তবতা যে অবস্থা, সেটিকে বিবেচনায় নিয়ে যদি এই ড্রেজিংয়ের কাজটা নিয়মিত করা যায় এবং এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, এখন আপনি দেশি বা বিদেশি, আপনি সরকারি বা বেসরকারি বিনিয়োগকারী যদি তাদের যদি বিনিয়োগ আপনি চান, তাহলে এখানের যোগাযোগ ব্যবস্থা একটা বড় সংকট রয়েছে। আপনি জানেন যে এত বড় একটা শহর, তৃতীয় বৃহত্তম বন্দর, শিল্পনগরী, একটা পর্যটন এলাকা, চিংড়ির একটা বড় ধরনের একটা আপনার সম্ভাবনাময় একটা এলাকা, অথচ একটা বিমানবন্দর নেই। এবং সেই বিমানবন্দরের জন্য অনেক লড়াই সংগ্রাম হয়েছে, এখানে জমি একাওয়ার হয়েছে, সেখানে স্ট্রাকচারাল কিছু কাজও হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সেই বিমানবন্দরের কাজটা কিন্তু এখানে হয় নাই। বিমানবন্দরের দাবি উঠে আসে যে খুলনা তৃতীয় বৃহত্তম শিল্পনগরী, সেখানে আসলে বিমানবন্দরের দাবি করছেন অনেক। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কৃষি নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে খুলনার কয়েকটি উপজেলায় বেশ সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, বিশেষত ভবদহের এক ধরনের প্রভাব রয়েছে। সেই জায়গাগুলো আসলে কী অবস্থা, এখন আসলে কী অবস্থার মধ্যে রয়েছে কৃষি ব্যবস্থাগুলো? কৃষি ব্যবস্থায় বসুন, আপনি বসুন। আচ্ছা, কৃষি ব্যবস্থা আসলে এই অত্র এলাকায় আপনারা জানেন যে যথেষ্ট বর্তমান আগের তুলনায় অনেক ভালো কৃষি সাইড, সার থেকে শুরু করে সমস্ত কিছু একদম সুস্থভাবে সেখানে পাচ্ছে এবং প্রপার বন্টনও হচ্ছে। এবং অত্র এলাকায় আর আপনারা আগে দেখবেন যে আগের থেকে বর্তমানে কিন্তু উৎপাদনের অবস্থা খুবই ভালো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কথা করার মুখেই নাই, যে জিনিসটা আমরা একসময় কিনেছি 70, 80, 100, এখন অত্যন্ত সহজ মূল্যে এটা পাওয়া যায়। 10 টাকার ভিতরে তরকারি পাওয়া যায়, বিভিন্ন তরকারি পাওয়া যায়।
তাছাড়া আপনি দেখবেন যে গত বছর আলু এরকম সময় ছিল 65 থেকে 70 টাকা, এখন সেই আলুটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে 1 কেজি 6 কেজি 100 টাকা 6 কেজি। এবং টমেটো যেটা ছিল ওই সময় ছিল 110 টাকা 20 টাকা, এখন সেটা 40-50-এর ভিতর পাওয়া যাচ্ছে। এবং কৃষির এই উৎপাদনের কারণে এইটা তাদের যদি সত্য কথা বলতে হয় তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, কিন্তু তারা সহজ মূল্যে যে এই সারগুলো বীজগুলো তারা সহজ মূল্যে পাচ্ছে এবং উৎপাদন অবস্থা অত্যন্ত ভালো। অত্র এলাকার মানুষ এই কৃষির পরে নির্ভর, কিন্তু তাদের ন্যায্য মূল্য না পাওয়াতে তারা একটু অসুবিধার ভিতরে আছে, কিন্তু সাধারণ মানুষের নাগালের ভিতরে কিন্তু সব কিছু আছে। সাধারণ নাগরের মধ্যে আছে। আমি একটু কৃষকের কথা একটু জানতে চাই বিশেষভাবে, যে ভবদহের কারণে তো বেশ কয়েকটি উপজেলার কৃষি জমি পতিত হয় বছরের একটা বড় সময় জুড়ে, এখন কি অবস্থার মধ্যে আছে? প্রশাসনের এই জায়গায় তদারকি কেমন দেখেন আসলে? ধন্যবাদ। আমি ফুলতলা, ডুমুরিয়া এবং অভয়নগর অঞ্চল ঘুরে এসে দেখেছি ওখানকার কৃষকের অবস্থা খুবই করুণ। জলবদ্ধতার জন্য তারা মাছ চাষ করতে পারতেছে না, কৃষি খামারে করতে পারতেছে না। কিন্তু এই ভটিয়াঘাটা ডুমুরিয়া এক অংশে কৃষিকাজে বিপ্লব ঘটেছে, এটা সত্য, কিন্তু ভবদার একটা বিশাল অংশ কৃষিকাজ থেকে ওরা কোনো ফসল তুলতে পারছে না, মাছ ভেসে যাচ্ছে। এই জন্য ওদের দৈনন্দিন জীবন খুবই কষ্টের ভিতর ওদের অতিবাহিত করতে হচ্ছে। যারা জনপ্রতিনিধি আগামীতে হবে তাদের কাছে প্রত্যাশা বিল ডাকাতিয়ার যে দুঃখ, এই দুঃখ মোচনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এবং যারা বিশেষ করে খুলনার পাশে যারা প্রার্থী তাদের কাছে আমরা বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাবো, এই মূল সমস্যাটা সমাধানে যেন আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। নির্বাচনে পরবর্তী পর্যায়ে যে সরকারি ক্ষমতা আসুক তাদের কাছে আমরা বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। আমরা এই অঞ্চলে অর্থাৎ যশোর, খুলনা সব জায়গাতেই কিন্তু আসলে ভবদহের যে সমস্যা, প্রকট সমস্যা, সেই বিষয়গুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। আমরা আরেকটু কথা বলতে চাই, পেছনে অনেক মানুষজন রয়েছেন। যে বেড়িবাঁধ নিয়ে আমরা জানি যে বছরে যখন আসলে এই সময়টি প্লাবিত, একটু যদি উঠে দাঁড়ান প্লিজ, প্লাবিত হয় সে সময় আসলে নানান জনের উদ্যোগ আমরা দেখি। বাকি সময়টাতে আসলে এই বেড়িবাঁধ এই সংক্রান্ত প্রশাসনের কাজকর্ম সেটি আসলে তৎপরতা কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয়, খুলনাবাসী এটা পরে অত্যন্ত বিরক্ত। বিগত সরকারের সময়ও একটা টেকসই বেড়িবাঁধ যে আন্দোলন এবং উপকূলকে রক্ষা করার জন্য আমরা কোনো টেকসই বেড়িবাঁধও দেখি নাই এবং উপকূল রক্ষা করারও কোনো সরকারি পদক্ষেপ নেয় নাই, যা করে দক্ষিণ অঞ্চলটা কিন্তু আজও অবহেলিত জনপদ। এই অবহেলিত জনপদটাকে বাঁচানোর জন্য আমরা আশা করব যে টেকসই বিজ্ঞানভিত্তিক বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলবাসীকে বাঁচানো। কারণ উপকূলবাসী বাঁচলে বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ হলে আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত যে সুন্দরবন বাঁচবে, অববাহিকা নদী মাতৃক যে বাংলাদেশ, দক্ষিণাঞ্চলের পরিবেশ প্রকৃতি বাঁচবে। অতএব এটা সময়ের দাবি, খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি। এই বৈষম্য থেকে খুলনাবাসী মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ অবশ্যই প্রয়োজন এবং সেটা অতীব জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিজ্ঞান ভিত্তিক টেকসই বেড়িবাঁধ যাতে করে করা হয় তেমন প্রস্তাবনাও কিন্তু আসলে এখানকার যে মানুষ আছেন তাদের কাছ থেকে আসছে। আমি আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। যে খুলনায় তো বেশ কিছু জিআই পণ্য রয়েছে, আমরা জানি যে চিংড়ি, এখানে সাদা সোনার দেশ বলা হয়, মধু রয়েছে, আমরা জানি যে চুই ঝাল রয়েছে। এই জায়গাগুলো আরও বিস্তৃত করার জন্য আরও বেশি রপ্তানি যাতে করা হয়, প্রশাসনের নজর এখানে তদারকিটি কেমন, আসলে পৃষ্ঠপোষকতা কেমন দেখেন? অনেক আগে থেকে এখন কিন্তু অনেক বেশি উন্নতি হয়েছে। যেমন চুইঝালটা আরও বেশি, আর সোশ্যাল মিডিয়াতে থাকাতে অনেকেই এই বিজনেসটা সোশ্যাল মিডিয়ায় করছে, বিশেষ করে নারীরা এই বিষয়ে এগিয়ে এসেছে। এটা একটা হচ্ছে যে চিংড়িতে আমাদের অতীতে যে একটা বদনাম ছিল সেটা ঘুচেছে ইদানিং, কিন্তু চিংড়ি চাষের জন্য যে পরিবেশ, সেই পরিবেশ তো তৈরি করতে হবে। এবং যিনি জনপ্রতিনিধি আসবেন, আমরা তার কাছ থেকে দাবি জানাই যে আমাদের এই যে নদীগুলোকে যে ভরাট হয়ে আসছে এইটাকে খনন করা দরকার, খালগুলোকে আরও খনন করা দরকার। লবণাক্ত পানিতে ভরে যাচ্ছে যে ডিজাস্টারের জন্য, মানে জলবায়ু পরিবর্তনের জন্য, এইগুলোর বিষয়ে যেন তিনি স্বচ্ছতার সাথে এই কাজগুলো আন্তরিকতার সাথে করেন। এটা জি ধন্যবাদ। আসলে স্বচ্ছতার সঙ্গে আন্তরিকতার সাথে যাতে করেন তেমন কথা বলছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু ছোটো করে কথা বলতে চাই। যে এবার তো আমরা জানি যে চিংড়ি সারা বিশ্বে বাংলাদেশ থেকে এটি বিশেষত খুলনা অঞ্চল থেকে মানুষ যায়, রপ্তানি হয়, দিনকে দিন কিন্তু সেটি আসলে কমে যাচ্ছে। এটি আসলে সরকারের তদারকি বা পৃষ্ঠপোষকতার জায়গাটি কেমন দেখেন? ধন্যবাদ। চিংড়ি শিল্প আমাদের এখানে সাদা সোনা খ্যাত।
আমরা জানি, কিন্তু এই জিনিসটা দিন দিন আমাদের মান হারাচ্ছে। আমরা এটা থেকে অর্থ উপার্জন থেকে পিছিয়ে পড়ছি, যেটার একটাই কারণে কিছু অসাধু উপায় অবলম্বনের জন্য। তো আমি মনে করি যে চিংড়ির যে মানটা আমাদের ছিল বা বিশ্ববাজারে আমাদের যে মানটা আছে, এটা ধরে রাখতে গেলে প্রথমে যেটার দিকে নজরদারি দিতে হবে সেটা হচ্ছে চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য দেওয়া হচ্ছে, চিংড়িতে বিভিন্ন ধরনের কীটনাশক পানিতে দিয়ে যে অতিরিক্ত বড় করা বা বিভিন্ন ধরনের বাজে খাদ্য ব্যবহার করা হচ্ছে, এটা থেকে বিরত থাকতে হবে। খুলনার চিংড়ির সুনাম যদি ফিরিয়ে আনতে হয় তাহলে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। প্রত্যন্ত পর্যায়ে যেখানে ঘের আছে, যেখান থেকে চিংড়ি উৎপাদন হচ্ছে, এই পর্যায়গুলোতে কিন্তু তদারকি হয় না। বিভিন্ন কোম্পানিগুলোতে তদারকি হচ্ছে বা আড়তগুলোতে তদারকি হচ্ছে, কিন্তু এইখানে অপদ্রব্য পুশ করছে কারা? যারা মধ্যস্বত্বভোগী, যারা কিনে নিয়ে আসছে যা উৎপাদনকারীদের কাছ থেকে বা ঘের মালিকদের কাছ থেকে। এই জায়গাটাতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। মধ্যস্বত্বভোগীদের যে তৎপরতা আছে সেখানে প্রশাসনের নজরদারির কথা বলছেন। আমি একটু কথা বলতে চাই খুলনায় আমাদের আরেকজন সহকর্মী, তার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা নানান ধরনের সংকটের কথা আসলে শুনছিলাম। জিআই পণ্য যেমন মধু, চিংড়ি, এখানে রয়েছে চুইঝাল রয়েছে, একই সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থার একটা বেহাল দশার কথা আমরা শুনছিলাম। তানজিম আহমেদ রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসনের নজরদারিটি এই জায়গাটিতে কেমন, সব মিলে এখনকার পরিস্থিতি কী অবস্থার মধ্যে আছে? জি, আপনি আসলে দুটি বিষয় আমাকে বলেছেন, একটি আসলে যোগাযোগ ব্যবস্থা আর একটি আমাদের যে জিআই পণ্য উৎপাদন ব্যবস্থা। আমি যদি একটু যোগাযোগ ব্যবস্থার কথা বলতে চাই, খুলনা মহানগরীতে আসলে প্রবেশের যে প্রবেশদ্বারগুলো রয়েছে অধিকাংশের অবস্থা আসলে খুবই বেহাল। অর্থাৎ এই নগরে যদি কেউ সেটি পণ্যবাহী যানবাহন হোক অথবা সাধারণ মানুষ হোক অথবা পথচারী যারাই হোক না কেন, তাদের আসলে প্রবেশ করতে হলে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়। এবং এটির ফলে আসলে একদিকে যেমন তাদের খরচ বাড়ছে, ব্যয় বাড়ছে, একই সাথে সময়েরও প্রচুর অপচয় আসলে এই নগরে হয়ে থাকে। এবং এটির যে কারণ আমরা দেখেছি, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা যানবাহন চালক তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন এবং বিভিন্ন সময় যে পরিকল্পনাহীনতা আসলে বড় একটি কারণ এই শহরে। এবং আপনি দেখবেন যে একটি সড়ক তৈরি হচ্ছে এবং এটি যখন শেষ পর্যায়ে কাজ, ঠিক এই সময় অন্য একটি দপ্তরে সে অত অন্য একটি সংস্থা সেখানে তাদের যে কাজ সেটি পরিচালনা করছে। অর্থাৎ সমন্বয়হীনতার কারণে একই সড়ক বারবার খোলা হচ্ছে, এতে ব্যয় বাড়ছে এবং সময় নষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ যেটি বছরের পর বছর ঘুরলেও এই শহরের অথবা এই নগরের যারা বাসিন্দা রয়েছে তাদের দুর্ভোগটি কাটছে না। অপরদিকে তারা আসলে প্রত্যাশার কথা জানিয়েছেন আসন্ন যে সংসদ নির্বাচন, সেখানে যারা নির্বাচিত হয়ে এই শহরের এই বিভিন্ন সংসদের দায়িত্ব নেবেন, তারা আসলে এই সমন্বয়টাকে গুরুত্ব দিয়ে সামনের দিকে আসলে যে কাজগুলো রয়েছে সেগুলো পরিচালনা করবেন, তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি আপনি যদি আসলে আমাদের সাদা সোনাখাত চিংড়ির কথা বলতে চাই, এটি আমরা বিভিন্ন সময় কাজ করতে যে গত 10 বছরের পরিসংখ্যান যদি আপনাকে বলতে চাই, সেখানে আমরা দেখেছি এটা আসলে নিম্নমুখী। অর্থাৎ রপ্তানি আয় যেমন আসলে কমেছে, একই সাথে উৎপাদনও কমেছে। এর আসলে পিছনে বেশ কিছু কারণ আমরা খুঁজে পেয়েছি। দিনকে দিন তো বাড়ার কথা ছিল, আসলে দিনকে দিন বাড়ার কথা থাকলেও সেই জায়গাটি এটি আসলে অনেক বড় একটা জায়গা। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের রপ্তানি আয় থেকে শুরু করে একটা বড় ক্ষেত্র আসলে এই জায়গাটি ছিল। কিন্তু 10 বছরের পরিসংখ্যান আমরা যদি আপনাকে যেটা বলছিলাম, আসলে উভয় নিম্নমুখী। অর্থাৎ যেমন আমার চাষের জমি কমছে, আমার চিংড়ির উৎপাদন কমছে, একই সাথে আমার রপ্তানি আয় কমছে। এবং এর পেছনে যে কারণগুলো, আমাদের যারা চাষিরা রয়েছেন তারা সবসময় আসলে একটা অভিযোগ করে থাকেন, মানসম্মত যে পোনা, এই পোনার নিশ্চয়তা তারা পান না। অর্থাৎ আপনাকে ছোটো একটা উদাহরণ দিই, ধরেন একজন চাষি তার 2 বিঘা জমিতে তিনি 10,000 পোনা ছেড়েছেন, তিনি একটি পোনাও পাননি, সব পোনা মরে গেছে। আসলে তারাও বুঝছেন না ঠিক কী কারণে। এবং এর পেছনে যে শুধু মানসম্মত পোনা না পাওয়া একটা কারণ, একই সাথে যে দীর্ঘদিন ধরে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ চলছে, অর্থাৎ কীভাবে করলে আমাদের যারা চাষি রয়েছেন তারা কিন্তু প্রশিক্ষিত হচ্ছেন না। তারা আমাদের যেসব দপ্তরগুলো রয়েছে তাদের যে প্রশিক্ষণ আওতায় আসছেন না, পাশাপাশি এমন কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে না যাতে যেন সব চাষি প্রশিক্ষিত হতে পারে। আপনাকে ধন্যবাদ। বারবার কিন্তু আসলে ঘুরে ঘুরে পরিকল্পনাহীনতার কথা আসছে, যে সঠিক পরিকল্পনা না থাকার ফলে আসলে অবস্থার মধ্যে আছে। আমরা জানি যে খুলনা একেবারে সুন্দরবনের প্রবেশদ্বার। আমি একটু কথা বলতে চাই যে সুন্দরবনকে ঘিরে যাদের জীবিকা রয়েছে, যে মৎস্যজীবীরা রয়েছেন, যারা আসলে জীবিকা আহরণ করেন, তাদের অবস্থা আসলে এখন পর্যন্ত কেমন আছে? আসলে আমরা খুলনা অঞ্চলের লোক বেশিরভাগ চিংড়ি চাষের উপর নির্ভরশীল। প্রায় 2 লক্ষের অধিক চিংড়ি চাষি আমাদের এখানে বসবাস করে। কিন্তু আমরা বিগত কয়েক বছরে যে অর্থনৈতিক যে সরকারি সাপোর্ট পেয়েছি তাতে আমাদের আশানুরূপ কিছু হয় না। এতে আমাদের নিজেদের বলাই নিজেদের করতে হয়েছে। বর্তমান দেখা যাচ্ছে আমাদের প্রধান সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে আমাদের নদী ভরাটের কারণে অনেক চাষি চিংড়ি চাষে ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে যদি আমাদের নদী অপসারণ না করা হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের চিংড়ি চাষ অচিরেই বন্ধ হয়ে যাবে। খনন কার্যক্রম কেমন আসলে? এখানে খনন কার্যক্রম তেমন কোনো
ইয়ে নাই, মানে তেমন কোনো সুবিধাজনক কিছু হচ্ছে না এখানে। মানে যা একটা প্রতিশ্রুতি দিছিল বিগত সরকার, তার কোনো কার্যক্রমই এখানে হয় নাই। কিন্তু আমরা আসলে যেটা চাচ্ছি যে আগামীতে যারা আসবে এখানে যদি আমাদের চিংড়ি চাষিদের প্রতি একটু নজর দেয়, তাহলে মনে হয় এই খুলনা অঞ্চল বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে চিংড়ি শিল্প থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম, আমরা একটু জানতে চাই, কথা বলতে চাই সুন্দরবনের পরিবেশগত বিষয়গুলোর দিকে। যে সুন্দরবন কেন্দ্র করে অনেক পর্যটক আসেন। আমরা জানি যে এখানে নানান ধরনের পলিথিনের ব্যবহার হয়, একটি পরিবেশের এক ধরনের ভারসাম্য নষ্ট হয়। এখন আসলে কি অবস্থার মধ্যে রয়েছে? যে প্রশ্নটি করেছেন এটি উত্তর দিতে গেলে আমি নিজেই কষ্ট পাই, কারণ দীর্ঘদিন থেকে কিন্তু পলিথিন প্লাস্টিক বর্জনের কথা বলা হচ্ছে এবং গত এই 24 আন্দোলনের পরে নতুন যে সরকারটি গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও ঘোষণা দিয়েছে যে কোনো অবস্থাতেই পলিথিন বর্জন, মানে পলিথিনকে ব্যবহার করা যাবে না সুন্দরবন এলাকায়। এবং 2019 সালে একটা হাইকোর্টের একটা আদেশও আছে যে উপকূলীয় যে কয়টা জেলা আছে সেই জেলাগুলোতে কোনো অবস্থাতে পলিথিন ব্যবহার করা যাবে না, এরকম একটা নির্দেশও আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এটাকে ধারণ করছি কিন্তু ওটা বাস্তবায়ন করছি না, এবং যার ফলে এখনও পর্যন্ত আমরা দেখেছি যে সুন্দরবনে যাওয়ার পথে পর্যটকরা কিন্তু তাদের মতো করেই কিন্তু বুঝে হোক না বুঝে হোক পলিথিন নিয়ে যাচ্ছে এবং যেখানে সেখানে ফেলছে। এবং আমরা জানি যে একটা ম্যানগ্রোভ ফরেস্টে এটা কতটা ক্ষতিকারক। একটা ম্যানগ্রোভ ফরেস্টের ইকোসিস্টেম, একটা ম্যানগ্রোভ ফরেস্টের বায়োডাইভার্সিটি, একটা ম্যানগ্রোভ ফরেস্টের যে স্বাভাবিক যে বৃদ্ধি এবং পানি দূষণ থেকে শুরু করে যত রকমের ক্ষতিকারক যে কাজগুলো হচ্ছে, তার মধ্যে পলিথিন একটা বড় ধরনের সমস্যা বলে আমরা মনে করছি। আমরা মনে করি শুধু পলিথিন নয়, আরও অনেক বিষয় কিন্তু যেগুলো আমরা আইনের ফাঁক গলিয়ে কিন্তু অনেক বেআইনি কাজগুলো করছি। আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এবং পাশাপাশি আমি আরেকটু বিষয়ে একটু কথা বলতে চাই যে আমরা এই খুলনা শহরে একটা মানে আমরা চ্যাম্পিয়ন, দূষিত হতে চ্যাম্পিয়ন, এরকম একটা শহরে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি। আমার সামনে যে বিল্ডিংটা আছে সেখানেও দেখেন যে একটা দূরত্ব, যে দূরত্বে মানে বিল্ডিংগুলো হওয়া উচিত সেই দূরত্ব কিন্তু মানা হচ্ছে না। আমরা পরিবেশগত জায়গাগুলো মানা হচ্ছে না, যাদের দেখা দরকার তারা কতটুকু দেখছেন? ওটা তারা দেখছে, মানে এটা সাপ্লিমেন্টারি হিসেবে তারা দেখছেন, মানে গুরুত্ব সহকারে যে দেখা, মানে এটা হচ্ছে মানে দেখার দরকার দেখে, কিন্তু এটাকে তারা সেভাবে অনুধাবন করে যে পরিবেশ বান্ধব যে কর্মকাণ্ডগুলো হওয়ার দরকার, পরিবেশকে বিবেচনায় নিয়ে যে কর্মকাণ্ডগুলো হওয়ার দরকার, সেটা কিন্তু তারা ভাবে না। পরিবেশটাকে তারা সাপ্লিমেন্টারি একটা সাবজেক্ট হিসেবে মনে করে এবং তারা মনে করে যে এটা হলেও ভালো, না হলেও ভালো। ডেভেলপমেন্টের নামে আমরা বিভিন্নভাবে এইভাবে পরিবেশকে ধ্বংস করছি। আসলে এই হচ্ছে আমার আর আপনার কাছে আবারও আসবো। আপনি পরিবেশগত দিকটির কথা বলছিলেন, যারা আগামী দিনে যারা নির্বাচিত হবেন তারা যাতে সেই বিষয়গুলোতে নজর দেন, তেমন প্রত্যাশার কথা কিন্তু আজকে উঠে আসছে। দর্শক, আমরা জানি যে সারা দেশব্যাপী কিন্তু নির্বাচনী হাওয়া বইছে। আমরা একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি জানাবেন সেখানকার সবশেষ। আমের রাজধানী খ্যাত জেলা এবং এই জেলায় 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি আসনে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপির পাশাপাশি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং এখন পর্যন্ত 12 জন প্রার্থী তারা এই 3টি আসনে মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা হয়েছে তাদের, এবং তারা নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে, নির্বাচনী যে আবহাওয়া, যে পরিবেশ, সেটি জমে উঠেছে। বিএনপি এবং জামাতের প্রার্থীদের মধ্যেই মূলত 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন, যেটিতে দুজনই বিএনপি এবং জামাতের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবে। বিএনপির পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং 4 বারের সাবেক এমপি হারুনুর রশিদ। জামাতের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা দক্ষিণ মহানগর জামাতের আমির এবং
কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল। পাশাপাশি অন্যান্য আসনগুলোতেও আসলে মূল প্রতিদ্বন্দ্বিতাই হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে। ভোটারদের সাথে আমরা কথা বলছিলাম, ভোটাররা বলছে যে আসলে এইখানে যেহেতু আম কেন্দ্রিক অর্থনীতির সাথে বেশিরভাগ মানুষই জড়িত, সিংহভাগ মানুষই আমের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত, তারা চাইছেন যে আসলে আম ভিত্তিক যে শিল্প, এই শিল্পর পর্যায়ে গড়ে তোলা এবং আম রপ্তানির যে কার্যক্রম, এ ধরনের শিল্প গড়ে তোলার বিষয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে এখানে যেহেতু কৃষি নির্ভর এলাকা, কৃষি ভিত্তিক ইপিজেড গঠন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক 2টি বন্দর এখানে কিন্তু রয়েছে, একটি রহনপুর শুল্ক স্টেশন, পাশাপাশি আরেকটি রয়েছে সোনামুখী স্থল বন্দর, যেখানে ভারত এবং নেপালের সাথে আসলে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম হয়ে থাকে। বিগত সময়ে আসলে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন আশ্বাস দিলেও আসলে এ ধরনের কোনো অবকাঠামোগত সহ অন্যান্য সুযোগ সুবিধা বা উন্নয়ন আসলে তারা দেখেনি এই 2টি বন্দরেই। তারা বলছেন যে 2টি বন্দরের উন্নয়ন এবং এই যে সম্ভাবনা রয়েছে বাণিজ্যে এবং ব্যবসার ক্ষেত্রে, সেটিকে কাজে লাগানো এবং আম ভিত্তিক অর্থনীতি এবং আমের রপ্তানি কার্যক্রম গতিশীল করতে এমন তারা জনপ্রতিনিধি বেছে নিতে চান। তরুণ প্রজন্মের মধ্যে একটি বিষয় আমরা দেখেছি যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন আসলে তারা প্রতীক নয়, প্রার্থী বিবেচনায় আসলে তারা ভোট দিতে চান। অন্যদিকে আমরা দেখছি যে এখানে সকল হিসাব নিকেশ আসলে নির্বাচনী কার্যক্রমের প্রভাব পড়তে পারে আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন তাদের এখানে এক্স ফ্যাক্টর হিসেবে বলা হচ্ছে, কারণ বিএনপি এবং জামাতের প্রার্থীদের আমরা দেখছি আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে, তাদের ভোট দিতে তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস, বিভিন্ন ধরনের সহযোগিতা তারা অব্যাহত রাখার আশ্বাস দিচ্ছে তারা। তো সেই জায়গায় বলা যায় যে নির্বাচনী যে পরিবেশ আমরা দেখছি এখন পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আসলে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অবাধ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সকল প্রস্তুতি রেখেছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনী কার্যক্রমের সর্বশেষ। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের ভোটের খবর। আবারও আমরা ফিরতে চাই খুলনায়, আমরা আরেকটু সুন্দরবন নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে সুন্দরবনকে ঘিরে নানান সময়ে জলদস্যুদের কথা আমরা শুনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা আমরা শুনি। এখনকার পরিস্থিতি আসলে কেমন? ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ। এই কারণে বলতে হয় যে যদি প্রশাসন সঠিক ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই জলদস্যু বনদস্যু দুটোই কমে আসবে এবং আমাদের পর্যটকের সংখ্যা বাড়বে। যারা এই ট্রাভেলস ট্যুরিজম নিয়ে বিজনেস করে তাদের মতামত অনুযায়ী আগের চেয়ে যথেষ্ট পরিবেশ খারাপ হওয়াতে আমরা সুন্দরবনে বনদস্যু এবং জলদস্যু দুটোই ক্রমান্বয়ে বাড়ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। দ্রুত প্রশাসন যাতে করে ব্যবস্থা নেয় তেমন কথা কিন্তু শুনছি, তেমন প্রত্যাশার কথা শুনছি। আমরা একটু কথা বলতে চাই, অনেক মানুষ এখানে আছেন যে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় খুলনাকে, যে পরিমাণে মানুষ এখানে আসেন পর্যটন নগরী হিসেবে, কতটা গড়ে উঠলে এত বছরে খুলনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের। সুন্দরবন দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। এই সুন্দরবনে যে একটা পর্যটন কেন্দ্র, এখানে রাজস্ব আয় হওয়ার কথা বেশি, কিন্তু রাজস্ব আয় ঘাটতি হচ্ছে একমাত্র রাস্তাঘাটের অসুবিধে, তারপর আপনার বনদস্যুদের অত্যাচার, সুন্দরবনের ভিতর যেসব খালগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, লবণ পানিতে গাছগাছালি ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন কারণ ধ্বংসের দ্বার প্রান্তে যেসব পর্যটন কেন্দ্র হয়েছে সেখানে কোনো হোটেল নাই, থাকার জায়গা নাই, অসুবিধে। এই জন্য আমাদের যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এই সুন্দরবনকে যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, সরকারের বা আগামী সরকারের বৃহত্তর রাজস্ব আয় হবে, রাজস্ব আয় বাড়বে যদি এটি পর্যটন করে। আর একটু আপনার কাছে একটু জানতে চাই, আমরা একটু নদী খনন নিয়ে আমরা জানি কৃষি জমি অনেক সময় পতিত হয়, নদীগুলোর কি অবস্থা, খনন কার্যক্রম কি অবস্থা, কৃষকদের কি অবস্থা? আসলে খনন কার্যক্রম তো আসলে নামে আছে, কাগজে নাই, এবং কাগজে আছে চোখে দেখা নাই। খুলনা অঞ্চলের নদী বিদ্যুৎ যে বদ্বীপ, সেই বদ্বীপ আপনি জানেন ক্রমান্বয়ে ভেঙে পড়ছে, মানে ভরাট হয়েছে। সেটা আমাদের পরিবেশের যে মারাত্মক ক্ষতি, সেই ক্ষতির কারণই হচ্ছে আপনার এই প্লাস্টিক, যথাযথভাবে খনন কাজটা সঠিকভাবে হচ্ছে না, এবং যেভাবে হওয়ার কথা সেইভাবে না হয়, যেটুক হয় খুব কাছাকাছি
পলিটা ফেলায় বা মাটিটা ফেলায়, বর্ষার মৌসুম আসলেই ওইটা আবার ধুয়ে আবার চলে যায়। আবার একই রকম পরিস্থিতিতে হয়। আপনার কাছে একটু জানতে চাই যে সব মিলিয়ে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশার কথা বলবেন ছোট করে। নির্বাচনীয় বলছি, এদেশের জনগণের সেবা যারা করবে, জনগণের মুক্তি যারা এনে দিবে, খুলনা মিল কলকারখানা চালু করবে, যারা শিল্প উন্নয়ন ঠিকভাবে করবে, খুলনার ড্রেনগুলো বন্ধ হয়ে আছে, নিউজ পয়েন্ট বন্ধ হয়ে রয়েছে, লুটবিট লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার হয়ে পড়ে রয়েছে, খুলনা অবহেলিত। সরকার ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত লুটপাটকারী ক্ষমতা এসেছে, তারা এসে শিল্প কলকারখানা ধ্বংস করে দিয়েছে, শিল্প করার টাকা লুট করে খেয়ে ফেলেছে। আজকে কোনো যারা ক্ষমতা আসবে তারা যদি পরিবর্তন না করে, আগামীতে আমরা জনগণকে নিয়ে আন্দোলন শুরু করবো। যে আমরা শুনছিলাম যে আসলে অনেক কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। আপনার কাছে একটু জানতে চাই যে কর্মসংস্থানের কি অবস্থা? সব কথা শেষ কথা, আমরা খুলনার উন্নয়ন চাই। যে সে যে ব্যক্তি আসুক, আল্লাহর রহমত তার প্রতি বরক, এবং জনগণ যেন দেখতেছে যে নতুন সরকার আইছে বা নতুন লোকজন আইছে, আমাদের কাজগুলো খুলনার উন্নয়ন হোক সেটি তারা চান। পেছনে অনেক তরুণ ভোটার আমি দেখতে পাচ্ছি। একটু ছোট ছোট করে জানতে চাই যে অবকাঠামো উন্নয়নের কথা শুনছিলাম, নানান কিছুতে সংকট হচ্ছে। কর্মসংস্থানের কি অবস্থা খুলনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে? কর্মসংস্থান তো খুবই কমে যাচ্ছে খুলনায়, এমনি চাকরি বাকরির খুবই অভাব। তো আমরা চাই যেই আগামী নির্বাচনে যেই আসুক না কেন, যে নতুন প্রজন্মকে সাথে নিয়ে যেন এগিয়ে যায়, আর এটাই প্রত্যাশা, এবং অবাধ সুষ্ঠু একটা নির্বাচন চাই। জি ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে এখানে আসলে কর্মসংস্থান নিয়ে এক ধরনের কিন্তু অভিযোগ অনুযোগ রয়েছে। আমরা জানি যে খুলনা উপকূলীয় এলাকা, এখানে কিন্তু আসলে অনেক সংখ্যক মানুষ কিন্তু নানান ধরনের সংকটের মধ্যে রয়েছে। আমরা জানি যে লবণাক্ততার কথা আমরা জানি, সুপেয় পানির অভাবের কথা আমরা জানি, নারী শিশুদের স্বাস্থ্যের অবনতির কথা আমরা জানি। আপনার কাছে একটু জানতে চাই যে উপকূলীয় এলাকায় যে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে সেখানকার মানুষের আসলে কি অবস্থা? জি ধন্যবাদ আপনাকে। আসলে উপকূলীয় অঞ্চল আমাদের বটিয়াঘাটার যে 4 নম্বর সুরখালী ইউনিয়ন বা ওই সাইড দিয়ে যে অঞ্চলটা আছে, আপনারা জানেন ওইখানে গভীর নলকূপ কখনোই স্থাপন করা যায় না। অনেকবার আমাদের অঞ্চলে প্রচেষ্টা করা হয়েছে, সেখানে ফলাফল জিরো। এবং যে বৃষ্টির পানি সংরক্ষণের রিসেন্টলি কিছু প্রকল্প শুরু হয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের এখান থেকে মানুষ 8-10 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি তারা ক্রয় করে খায়। টিউবওয়েলের পানি যে ট্যাপে মানে ক্যানে করে নিয়ে আসতেছে, এক একটা টিউবওয়েলের পানি 30 টাকা করে 30 লিটার পানি কিনে খেতে হচ্ছে, সেটা দরিদ্র হোক বা ধনী হোক সর্বস্তরের লোকজনের। প্রশাসনের উদ্যোগগুলো কেমন আসলে? প্রশাসনিক উদ্যোগের আসলে তেমন কোনো বাস্তব বহিঃপ্রকাশ দেখা যায়নি। অনেকবার আমরা শুনেছি মাপ চলছে, অনেকবার শুনেছি ওইখানে গভীর নলকূপ স্থাপন করে এখানে হাউজের মাধ্যমে সাপ্লাইয়ের মতো পানির ব্যবস্থা করা হবে, বাড়ি বাড়িতে সবাই নির্দিষ্ট টাইমে পানি পাবে, এরকম অনেক জায়গায় রয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি। কিন্তু আমাদের এখানে বারবার আশ্বাস পাওয়া সত্ত্বেও, এবং এমনকি গত নির্বাচনের সময় আমাদের ওইখানে তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেটার একটা বড় অংশ ছিল কিন্তু পানির ব্যবস্থা করা, মানুষ তাদের উপরে সেভাবে আশ্বস্ত হয়ে তাদেরকে পূরণ হয়নি, সেই বিষয়গুলো পূরণ হয়নি। যারা এখন আসলে আগামী দিনে যারা আসলে নির্বাচিত হবেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা তো নিশ্চয়ই করেন। আশা করি করবে, কারণ কি তারা দীর্ঘদিন দেশের একটা যে অবস্থা ছিল অতীতে, সেইভাবে মানুষজনের ভোটের যে নিশ্চিত হয়নি, এবার আশা করছে মানুষ হবে। এবং তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ওইভাবে তাদের ইশতেহারে ওইভাবে আমরা যে কথাগুলো এখানে আলোচনা আসছে এই জিনিসগুলো কিন্তু আমরা সেভাবে পাইনি। তো আমরা আশা রাখি এখনও সময় আছে, এখনও তারা এই বিষয়গুলো ক্লিয়ার করবেন এবং জনগণ এইটাকে মাথায় রেখে আগামীতে ভোট প্রদান করবেন। ইশতেহারে উঠে আসবে তেমন প্রত্যাশার কথা বলছেন। আমরা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, খুলনায় তো আমরা জানি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়, সার্বিক শিক্ষা ব্যবস্থা কেমন আসলে স্কুল, হাই স্কুল, কলেজ পর্যায়ে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্কুল ভালো, কিন্তু আমি বলবো কোচিং বেসটা যদি না থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনায় মনটা বসে, কারণ কোচিং থাকলে বাচ্চাদের পড়াশোনাটা ক্ষতি হয়। কোচিংয়ের কারণে আসলে যে শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের আসলে যেই বিকাশ সেটি অনেক ক্ষেত্রে রুদ্ধ হচ্ছে। আমরা কথা বলছি, আমরা একটু স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই যে খুলনায় তো হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, এমনি স্বাভাবিক হসপিটাল আছে, সেখানে স্বাস্থ্যের মান আসলে কেমন? ধন্যবাদ। আপনারা জানেন যে সারা বাংলাদেশেই যে স্বাস্থ্যের ব্যাপারে যেই বরাদ্দগুলো থাকে এগুলো সঠিক বন্টন হয় না। বিশেষ করে খুলনায় আপনি দেখবেন যে যদি মেডিকেল কিংবা বিভিন্ন স্বাস্থ্য খাতে আপনি যান, সেখানে দেখবেন যে অব্যবস্থাপনার কোনো সীমা নাই। আপনার
বরাদ্দ আসতেছে কিন্তু সেই বরাদ্দের প্রতিফলন নেই। প্রোডাক্ট এসে দামি দামি প্রোডাক্ট ওষুধ এসে বসে আছে কিন্তু সেগুলোর কোনো বহিঃপ্রকাশে সেগুলো বরাদ্দের প্রতিফলন নেই তেমন বলছেন। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে আপনারা সেবা আসলে কেমন পাচ্ছেন স্বাস্থ্য নিয়ে? এখানে যারা দেখার দরকার তারা কতটুকু দেখছেন, তদারকি করছেন? আপনাকে ধন্যবাদ। সেবা 250 বেড খুলনা যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ আছে সরকারি, ওখানে সেবা বলতেই কোনো সেবা না বললে বলা চলে, কোনো সেবাই নাই। 250 বেডের জায়গায় এখন 2000-এর উপরে সেখানে রোগী, সিঁড়িতে, বারান্দা, এমনকি টয়লেটের সামনেই রোগীরা ওখানে আছে। খুব অবর্তনীয় এদের যে অবস্থা। আর বেশ কিছু হাসপাতাল খুলনাতে রয়েছে, বড় বড় হাসপাতাল, কিন্তু আসলে সেবার মান নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অভিযোগ রয়েছে। আমরা একটু ক্রীড়া নিয়ে কথা বলতে চাই, খেলা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে খুলনা একটি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে, সেটির কি অবস্থা, খেলার তৈরিতে কেমন ভূমিকা রাখছে জেলাটি? আসলে খুলনার ক্রীড়াঙ্গন বিগত দিনগুলোর থেকে সর্বোচ্চ মানের প্লেয়ার, ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ, মানে খুলনাকে বলা যায় ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। কিন্তু বিগত দিনগুলোতে বিভিন্ন অবহেলাপূর্ণ এবং দুর্যোগপূর্ণ ত্রুটির কারণে এগুলো আমাদের ক্রীড়াঙ্গন দিনকে দিন খুলনার ক্রীড়াঙ্গন অনেক পিছিয়ে গেছে। সেটার পিছনে আমাদের আসলে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, শুধু নামেই মাত্র স্টেডিয়াম আছে, মানে সেখানে আন্তর্জাতিক মানের কোনো ধরনের কোনো সুবিধা নেই। আন্তর্জাতিক মানের সুবিধা নেই, স্টেডিয়ামটি আছে, অবকাঠামো আছে, কিন্তু সুবিধা নেই এমন কথা শুনছি। আমরা অনেক নারী ভোটারকে দেখতে পাচ্ছি। আপনাদের কিছু জানতে চাই, সামনেই তো জাতীয় সংসদ নির্বাচন, কেমন খুলনা চান, প্রত্যাশার কথাটা একটু জানতে চাই। আমরা আগামী দিনের নির্বাচনে যেই প্রতিনিধি আসুক না কেন, আমরা নারী উদ্যোক্তাদের জন্য কিছু করুক সেই সরকার, এটা আমাদের প্রত্যাশা। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, এখানে নারী পুরুষ সমন্বিতভাবে যদি উদ্যোক্তা হিসাবে এগিয়ে নিতে চাই, আমাদের বর্তমান সরকারের একটা কথা আছে যে চাকরি দিব না, চাকরি করব না, চাকরি দিব। তো চাকরি দিব না, চাকরি করতে হলে অবশ্যই আমাদের ওই বিষয়টা মাথায় রাখতে হবে, সুযোগটি নিশ্চিত করতে হবে। নারী উদ্যোক্তাদের কথা বলছিলাম, আমরা একটু জানতে চাই নারীদের নিরাপত্তার কথা একটু জানতে চাই, কি অবস্থা রয়েছে খুলনাতে? ধন্যবাদ। আসলে ঠিক এই মুহূর্তে একটু সংকটেই আছি, কিন্তু আমরা খুলনায় যারা, আমরা খুলনাঞ্চলের বলতে আমরা খুব গর্ববোধ করি, কারণ আমরা এখানে খুবই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করি এবং এখানে নারী উদ্যোক্তা অনেক, প্রচুর, কাজেরও অনেক ক্ষেত্র আছে। তো আমরা খুবই স্বাভাবিকভাবেই চলাফেরা করি এবং কাজকর্ম করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আশা রাখছি ভবিষ্যতে যিনি আসলে আমাদের কর্ণধার, খুলনা কর্ণধার হবেন, আমাদের এই দিকটা, নারীদের নিরাপত্তার দিকটা উনি আরও বেশি নিশ্চিত করবেন, আশা রাখছি। জি ধন্যবাদ। আসলে তারা প্রত্যাশা করছেন আগামী দিনে আরও ভালো পরিবেশ তৈরি হবে, সেটা আরও অনেক মানুষের সাথে একটু কথা বলতে চাই। আমরা জি এক মিনিট একটু আমাদের আমরা খুলনাবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা বিষয়ের উপরে গুরুত্ব দিতে চাই। 2004 সালে খুলনাতে 7ম ভেন্যু নামে লাকি 7 নামে একটি ভেন্যু, ক্রিকেট ভেন্যু এখানে হয়। এরপরে T20 বিভিন্ন খেলা ইভেন্ট শুরু হলেও 2016 সালে আইলার কারণে এই ভেন্যু নষ্ট হয়ে যায়। এখানে ক্রিকেট প্রেসিডেন্ট বক্স, মিডিয়া বক্স, চেয়ার টেবিল সমস্ত নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আর পর্যন্ত এটি এখনো ঠিক হয়নি। খুলনার মানুষ খেলা থেকে জি আপনি ছোট করে বলবেন। আমি ধন্যবাদ। আমি সারা বাংলাদেশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুলনার যে আইন শৃঙ্খলার অবনতি, এটা মানুষ আতঙ্কে আছে। এই পর্যন্ত 50 থেকে 60 জন খুন হয়েছে। আমরা এই আইন শৃঙ্খলার উন্নতির জন্য কর্তৃপক্ষ আইন শৃঙ্খলার যাতে করে তৎপরতা থাকে সেটির কথা আমরা শুনছি। ছোট করে একটু জানতে চাই যে কেমন আসলে প্রার্থী নির্বাচিত করতে চান? আমরা এমন প্রার্থী চাই যার ভিতরে বৈষম্যহীনভাবে সমাজ গড়তে পারে, এমন ব্যক্তি আমরা নির্বাচিত করতে চাই তাদেরকে, যারা খুলনার উন্নয়ন নিয়ে কথা বলবেন, যেহেতু অবহেলিত খুলনা হিসাবে নগরী পরিচিত, যেটা ছিল শিল্পনগরী। চারিদিকে নাই খুলনাবাসী বাঁচতে চাই, এই স্লোগান দিয়ে আমি শুরু করছি। খুলনা অনেক কিছু নাই। খুলনার যে প্রার্থীগুলো দাঁড়াইছে তাদের কাছে আমাদের একটাই আবেদন, দাবি যে খুলনা উন্নয়ন করবেন, খুলনা উন্নয়ন করবে, তেমন প্রত্যাশার কথা বলছেন। আপনার কাছে সবশেষ জানতে চাই, ছোট করে কেমন প্রার্থী চান, ছোট করে প্রত্যাশার কথা বলবেন। খুলনার জন্য এমন প্রার্থী চাই যে খুলনা নগর নিয়ে ভাববে, খুলনা নিয়ে ভাববে এবং খুলনা জনস্বাস্থ্য নিয়ে ভাববে, খুলনা নগরের স্বাস্থ্য নিয়ে ভাববে। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে মানুষ চিকিৎসার দিকে বেশি যেতে হবে না, এবং পরিপূর্ণ সুস্থ নগরী থাকলে, সুস্থ মানুষ থাকলে তার দ্বারা সব কিছু সম্ভব। এবং বেকারমুক্ত সমাজ গড়ার জন্য প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি যারা সংসদে যাবে তাদের উচিত, তাদের সাথে যারা থাকবে প্রত্যেক যেন প্রতিষ্ঠিত থাকে, এস্টাবলিশ থাকে।
জি, জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার কাছে একটু জানতে চাই, আমরা নানান সমস্যা নিয়ে কথা বললাম, এই সংকট থেকে উত্তরণের উপায় আসলে কি? আচ্ছা, খুলনায় নানা সংকট রয়েছে। সংকট থেকে উত্তরণের উপায়, একমাত্র উপায় হচ্ছে জবাবদিহিতামূলক একটি সাংসদ খুলনাতে অবশ্যই প্রতিনিধিত্বশীল দরকার। এই কারণে এইদিকে দেখা যাচ্ছে খুলনায় যে নাট্যকর্মীদের জন্য বিভিন্ন খুলনা স্থায়ী নাট্যমঞ্চের একটি প্রয়োজন রয়েছে, দীর্ঘদিনের দাবি রয়েছে, সেটি এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন 24-এর আন্দোলনের পরে খুলনা বেতার একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এই বেতারকে পুনর্জীবিত করবার জন্য একটি পর্যাপ্ত প্রতিনিধিত্বশীল জি, পর্যাপ্তভাবে যাতে করে ব্যবস্থা গ্রহণ করে তেমন প্রত্যাশার কথা কিন্তু আসলে বলছেন। আমরা নানান সমস্যা, সংকট, সম্ভাবনার কথা কিন্তু আসলে আমরা শুনছিলাম। দর্শক, প্রতিদিন বিকেল 5টায় ঠিক এই সময় আমরা নির্বাচনের পথচলা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আগামীকাল আমরা থাকব বাগেরহাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।